এই আমি খারাপ না দেখ খারাপ বলে দেখ ও মা গো কি এখন ও মা করিস কিসের জন্য হ্যাঁ তুই আবার খারাপ বলছিস না তোর কি হবে তোর অনেক গুণের কাছে বলে কি লেখা দে আবু তোমার পায়ে ধরে এই তোর সাহস কত বড় তুই আমারে খারাপ বলিস না এই বাবা এই খারাপ আমি খারাপ কি কি রে এই হ্যাঁ খারাপ বলবি খারাপ বলছিস না এবার দেখ খারাপ কথা বলে দেখ বল তোর ছেলে আসলে সব বলে দিবি হ্যাঁ তোর ছেলে আসলে সব বলে দিবি তোর সাহস করতে কর বল তোর সাহস করতে হয় শোন তোর ছেলে আসলে ভুল অক্ষরে যদি তুই কোনো কথা বলছিস না তাহলে তোর একদিন কি আমার একদিন বৌমা তোমার অনেক অত্যাচার নির্যাতন সহ্য করছি মুখ বুঝে কোনোদিনও কিছু বলিনি শুধু আমার ছেলের সংসার সুখে হোক সেটা ভেবে আর এতদিন যে অন্যায় অত্যাচার সহ্য করছি এখন আর করব না আমার ছেলে আসলে আমি সত্যি সত্যি সব কিছু বলে দেব তাই না এক কাজ কর তোর ছেলে আজকে আসবে এটা শোনা আবার তুই হাতের পাঁচ পা দেখে ফেলছিস তুই বলবি না বল তুই তোর মতো বল তারপর আমার যা খুশি তাই করব আমি বেশি কিছু করব না আমি কি করব জানিস ওই যে খাবার আছে না খাবারের মধ্যে জাস্ট একটু বিষ মিশাবো তোকেও খাওয়াবো আর তোর ছেলেকেও খাওয়াবো তারপর বাকি খেলা শেষ বৌমা তোমার আল্লাহর দোহাই তুমি এটা করো না সোহেল আমার একটা মাত্র সন্তান ও যদি পৃথিবী থেকে চলে যায় আমি সহ্য করতে পারবো না বৌমা তুমি আমাকে যা খুশি করো কিন্তু আমার সোহেলের কিছু করো না আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি সোহেলকে কিচ্ছু বলবো না আমার লক্ষ্মী মামনি এবার শোন তুই তোর মুখটা বন্ধ রাখ তাহলে দেখবি আমি নিজেও সোহেলের কোনো ক্ষতি করব না আর তুই যদি তোর ওই মুখটি একটু খোলার চেষ্টা করছিস না তাহলে শুধু সোহেলকে না সাথে তোকে দরিয়া থেকে সরাই দিব কথাটার জন্য মাথায় থাক বৌমা তুমি তো আমাকে সারা জীবনে নির্যাতন করে আসলে কখনো কিছু বলিনি আর এই যে আমার ছেলে প্রবাসে গেছে লাখ লাখ টাকা পাঠায় তুমি যখন যা চাও তোমাকে সেটা দেওয়া হয় তোমার কোনো অভাব আমি অপূর্ণ রাখি না আমি নিজে না খেয়ে তোমাকে আমি খাওয়াই আমার নিজের পেটের সন্তানের চেয়েও আমি তোমাকে বেশি ভালোবাসি এই বুড়ি দাঁড়া তুই নিজে না খায় আমাকে খাওয়াস মানে কি হ্যাঁ আমার স্বামী কি ফকির কাজ করে না শোন আমার স্বামী না প্রতি মাসে মোটা মোটা অঙ্কের টাকা পাঠায় আর সেই টাকাতে আমি চলি আর ফিরি আর তাছাড়া আমার স্বামীটাকে আমি কিভাবে চলবো না চলবো কি খাবো কি করবো সেটা আমি বুঝবো তুই কিসের জন্য হ্যাঁ বৌমা তোমার স্বামী ওই ব্যক্তিটা আমার কে জানো আমার তো ছেলে আর তোমার স্বামীর ইনকাম সেটা আমার ছেলেরও ইনকাম তোমার যতটা অধিকার আছে তার চেয়ে বেশি অধিকার আমার বাহ এত অধিকার পালন কবে থেকে শিখলে হ্যাঁ শোন বিয়ের আগ পর্যন্ত ছেলেরা মায়ের থাকে আর বিয়ের পর ছেলেরা বোর হয় তাই বলি কি এইসব বিষয় নিয়ে একদম কথা বলিস না নষ্ট মহিলা কোথাকার এই তোর চরিত্র যে কত ভালো আমি জানি না তোর স্বামী তোকে তো এমনি এমনি ফেলে রেখে চলে যায়নি তুই এই যে এলাকার কত মানুষের সাথে ইটিস পিটিস করতি এর কারণে তোকে রেখে চলে গেছে আর তুই কত সুন্দর করে আমাকে বলছিস বৌমা জানো তো তোমার শ্বশুর অন্য জায়গায় সম্পর্ক ছিল যেন চলে গেছে আমি না সব জানি বৌমা যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না তুমি আমার চরিত্র সম্পর্কে কি জানো কিছুই জানো না আমি তো দেখতেছি আমি তো খারাপ না খারাপটা হচ্ছে তুমি কি আমি খারাপ এই তুই কি বললি কি আমি খারাপ হ্যাঁ এই তুই কি বলছিস হ্যাঁ আমি খারাপ এই খারাপের কি দেখছিস হ্যাঁ এই খারাপের কি দেখছিস বল কি দেখছিস তোর এত সাহস না তুই আমার মুখে মুখে কাছে তর্ক করিস এই বললি আমি খারাপ না দেখ খারাপ বললি দেখ ও মা গো কি এখন ও মা করিস কিসের জন্য হ্যাঁ তুই আবার খারাপ বলছিস না তোর কি হবে হ্যাঁ তোর অনেক গুণের কাছে বলে কি লেখা দে আবু তোমার পায়ে ধরে এই তুই আর বলবি আমি খারাপ বল আমি খারাপ হ্যাঁ শোন এই মুখ দিয়ে যদি একবার খারাপের কথা বলছিস না তাহলে তোরে বুঝাচ্ছি তোর সাহস কত বড় তুই আমারে খারাপ বলিস না এই বাবা এই খারাপ আমি খারাপ কি কি রে এই হ্যাঁ খারাপ বলবি
খারাপ বলছিস না? এবার দেখ খারাপ কথা বলে দেখ। শোন, অনেক না তোকে আমি সম্মান করছি, কিন্তু তুই তো আমার সম্মানের যোগ্য না। তুই আমার বলিস খারাপ? হ্যাঁ এই ফেরদার যদি আর এই মুখে খারাপের কথা বলছিস না, তাহলে এর ফল ভালো হবে না কিন্তু। হ্যাঁ কি ভাবছিস বল? আর বলবি? এই আর বলবি? স্বীকার কর। না বৌমা। ওঠ ওঠ, এ রে ওঠ ওঠ। এই খায়ে খায়ে থেকে কাছে সারের মতো শৈল বানাই ফেলছিস। হ্যাঁ খায়ে খায়ে সারের মতো শৈল বানাইছিস যে ঠিকভাবে উঠতেও পারিস না, আর তুই আমার চরিত্রের দিকে আঙুল তুলিস। এই শ্বাস নেবে হয়। শোন, আজকে যা বলছিস ফেরদার যদি আমার চরিত্র নিয়ে কথা বলিস না, তোর কিন্তু শুধু আমি জানে মেরে ফেলবো। হ্যাঁ কথা যেন মাথা। আর হ্যাঁ শোন, এই তোর সাথে কথা বলার মতো রুচি না আমার নেই। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। শোন, তোর ছেলে যেহেতু আসবে, যদি একটা কথা তোর ছেলে কানে গেছে না, তাহলে তোর একদিন কি আমার একদিন। সর। হে আল্লাহ, তুমি আমার সোহেলকে ভালোভাবে দেশে ফিরিয়ে আনো। আমি আর কতকাল এভাবে মার সহ্য করবো? আল্লাহ তুমি একটু রহম করো, আল্লাহ রহমত করো। আমার মুখের মানিককে আমার মুখে ফিরিয়ে দাও আল্লাহ। বাবা গো একটু দাঁড়াও না। কি বলবেন বলেন। আমারে কয়টা টাকা দিলে আমি কিছু কিনে খাইতাম, আমার পেটে খুব খিদে লাগছে বাবা। এই তো ভাত আমি শুরু করছেন, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। কেন কাজ করে খাইতে পারেন না? ও কাজ করে খাইতে গেলে তো আপনাদের অনেক কষ্ট হয়, তাই না? যদি রাস্তায় হাত পাতলেই টাকা পাওয়া যায়, তাহলে কাজ করে খাবেন কেন? বাবা গো অনেক মানুষের কাছে যাই কাজের জন্য, কেউ কাজে নেয় না, কয় বয়স হয়ে গেছে, যাও সরো। এর লেগে বাবা মানুষের কাছে হাত পাতি। তুমি যদি কয়টা টাকা দিতে বাবা। শোনেন, আপনাদের এইসব ভাওতাবাজি মিথ্যা কথা আমরা বুঝি। এখন বর্তমান যে অবস্থা, একটা কাজের লোক খুঁজেই পাওয়া যায় না। এই যে আমার বউ কতদিন ধরে আমাকে ফোন দিচ্ছে, এলাকায় নাকি কোনো কাজের লোকই খুঁজে পাওয়া যায় না। আর আপনি কি বলতেছেন? আপনি কাজে মানে আপনাকে কেউ কাজের কথাই বলে না, আপনি কাজই খুঁজে পান না। সেটা আমরা বুঝতে পারছি, যেহেতু এখন ভিক্ষা করে একটা মানুষের ব্যবসা হয়ে গেছে। একজন কাজ করে সারাদিন কয় টাকা পায়? 400, 500, 600। কিন্তু ভিক্ষা করলে তো 2000, 3000 টাকা পর্যন্ত পায়। এই জন্য আপনারা ব্যবসাটা ধরে নিতেন, তাই না? না বাবা দেখো, বিশ্বাস করো, অনেক লোকের কাছে গেছি, কেউ কাজে নেয় না। আচ্ছা, আপনাকে যদি কোনো কাজ দেওয়া হয়, আপনি সেটা করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বাবা, আমারে যদি তুমি কাজ দাও আমি কাজ করবো বাবা। বুঝলেন, আমি আপনাকে কাজ দিব, আবার দেখা যাচ্ছে আমার বাড়িতে কিছু নিয়ে আপনি চলে গেলেন, কিংবা এখন বলতেছেন যে কাজে যাবেন, যদি বলি সকাল থেকে আসেন, তাহলে আবার যাবেনই না মনে করেন। না বাবা, আমারে কাজ দাও, বিশ্বাস করো বাবা, আমি কাজ ফেলেতে কোথাও যাব না, আমি কাজ করব। আচ্ছা যাই হোক, আপনার পরিবারে কে কে আছে? বাবা গো এই দিন কুলে আমার কেউ নেই, আমার জেনে রাত সে নেই কাজ। আমার যদি আসলে যদি একটা থাকার জায়গা থাকতো তাহলে ভালোই হতো বাবা। কি বলছেন? আপনার কোনো ছেলে সন্তান নেই? না বাবা, কোনো সন্তান দিও নেই। আমারও না বাবা নেই। যাই হোক, আমি আপনাকে কিছু কথা বলে ফেলছি, আমাকে ক্ষমা করে দিন। আর হ্যাঁ, আপনাকে আমি কাজের ব্যবস্থা করে দিচ্ছি। আপনি আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতেই কাজ করবেন, আমার বাড়িতেই ঘুমাবেন। চলেন আমার সঙ্গে, চলেন। চলো বাবা। আরে ধুর, কতক্ষণ হয়ে গেল? এই তো বললো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কিন্তু এখনো তো আসছে না। রাস্তায় কি কোনো সমস্যা হলো নাকি? না না,
সমস্যা হলে তো আমাকে ফোনই দিত, কখন যে আসবে। আরে সোহেল, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। এই তোমার সাথে আবার উনি কে? ও, তোমাকে তো পরিচয় করে দিইনি। তুমি আমাকে বলছিলা না তুমি নাকি কাজের লোক পাচ্ছ না, তাই রাস্তায় ওনাকে দেখলাম, ওনার সঙ্গে কথা বলে আমার না অনেক ভালো লাগলো, তাই কাজের লোক হিসাবে বাসায় নিয়ে আসলাম। দেখো সোহেল, তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক করোনি। ওনাকে তুমি চেনো না জানো না, হুটহাট করে বাড়িতে নিয়ে আসলা। দেখো, একটা মানুষকে চিনতে অনেক সময় লাগে না, আর ওনাকে প্রথম দেখেই আমার অনেক ভালো লাগছে। আর তারপরেও ওনার কেউ নেই, ছেলে পেলে নেই, বউ বাচ্চা নেই, উনি শুধু একা। আমি ভাবছি বাড়িতে তো আমার অনেক কাজ, অনেক জমি জমা, গরু বাছুর, সব কিছু নিয়ে তো আসলে তুমি একা সম্ভব না। উনি এই বাড়িতেই থাকবে, এই বাড়িতেই ঘুমাবে। আমি সব কিছু বুঝলাম, কিন্তু মানুষের সঙ্গে কথা বললে না মানুষকে চেনা যায় না। আরে তুমি বর্তমানে দেখতেছো না যে কত মানুষ আসে, বিশ্বাসতার সুযোগ নিয়ে পরে সব কিছু লুট করে নিয়ে চলে যায়। আর তাছাড়া তুমি তো ওনাকে চেনোই না, ওনার আত্মীয় স্বজনও নেই। উনি যদি এখন এই বাড়ি থেকে কোনো কিছু নিয়ে চলে যায়, ওনাকে কোথায় খুঁজবো আর কাকে বা ধরবো? আরে তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, ওনার মুখের দিকে তাকায় দেখো, মুখের দিকে তাকালেই একটা মায়া আসে। আর যাই হোক, তোমার ওগুলো নিয়ে টেনশন করতে হবে না, তুমি ভিতরে চলো। হ্যাঁ, টেনশন আমি কেন করব? তুমি তো সরল সোজা মানুষ, যে যা বোঝায় সেটাই বোঝো। যাই হোক, এতক্ষণ ধরে কথা বলতেছি, মা কোথায়? মাকে তো দেখছি না। আর বললো না, তোমার আশায় মা অপেক্ষা করতে করতে মার শরীরটা নাকি ভালো লাগতেছে না। মা বললো, বৌমা কতক্ষণ দাঁড়ায় থাকবো, আমি যাই একটু রেস্ট নিই, শরীর আসলে ডাক দিও। আমি দেখলাম বয়স্ক মানুষ সত্যিই তো কতক্ষণ দাঁড়ায় থাকবে, তাই বললাম ভিতরে রেস্ট নেন। তার মানে মা ভিতরে আছে? হ্যাঁ। আচ্ছা চলো, ভিতরে চলো। আর ওনাকে একটা রুম দেখায় দাও, যেন উনি ওই রুমে থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওনাকে দেখা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, আপনি এক কাজ করেন, ওই যে দেখতে পাচ্ছেন খানকা ঘর, আপাতত আপনি ওখানে যান, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা মা। মাথাটা আজকে এত ব্যথা করছে, কি করি? এক কাপ চা খেলে মনে হয় ভালো লাগতো। বৌমা, 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 আমার জন্য এক কাপ চা নিয়ে এসো, মাথাটা খুব ব্যথা করছে, একটু তাড়াতাড়ি দিও বৌমা। এই যে আপনার চা। মানে তুমি আপনি মানে আপনি এখানে কেন? আপনি এখানে কি করছেন? আমি তো সেটাই ভাবছি যে আমি এখানে আসছি, তুমি তুমি হ্যাঁ আমি, কিন্তু আপনি এখানে কিভাবে এলেন? আমি এই বাড়ির ছেলে, প্রবাস থেকে আসছিল, আমার সঙ্গে রাস্তায় দেখা, আমাকে কাজের জন্য এই বাড়িতে নিয়ে আসছে। আমি এই বাড়ির কাজের মানুষ, আমাকে এইভাবে এই বাড়িতে নিয়ে আসছে। শুনেন, আপনি এখান থেকে চলে যান। যে ছেলেটা আপনাকে নিয়ে এসেছে ও আমারই ছেলে সোহেল, আর যে মেয়েটাকে দেখছেন ওটা আমারই মেয়ে ওহি। দয়া করে আপনি এখান থেকে চলে যান। আপনি চলে যাওয়ার পর থেকে আমি ওদেরকে অনেক অনেক কষ্ট করে মানুষ করেছি। আমার ছেলেকে প্রবাসে পাঠিয়েছি, আজকে সে অনেক টাকা পয়সা, গাড়ি বাড়িওয়ালার মালিক। দয়া করে আপনি আমাদের সুখের সংসারে কোনো অশান্তির আগুন লাগাবেন না। আপনি দয়া করে চলে যান। না, আমি কোনো আগুন লাগাতে আসিনি। আমি তো আজ পথের ফকির। আমি অনেক দিন তোমাদেরকে খুঁজে ফিরেছি, কিন্তু আমি তোমাদের দেখা পাইনি। আজ কেমনি করে আমি এখানে চলে আসলাম। দেখো, আমি অনেক ভুল করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। দেখো, তোমাদের খুঁজে খুঁজে আমি পাইনি, আমার জীবন যৌবন সব শেষ হয়ে গেছে, আর আমার কিছু নেই। আমি আজ পথের ফকির।
তাহলে সোহেল আরোহী ওরা তাহলে আমার সন্তান। আমার শুনে যে কত ভালো লাগছে, আমার যে কত ভালো লাগছে ঋতু। হ্যাঁ, সোহেল আর রোহি তোমার আমার সন্তান, কিন্তু আমি তোমাকে জোর হাত করে একটা অনুরোধ করব, তুমি যে কোনো একটা বাহানা দিয়ে এ বাড়ি থেকে চলে যাবে। তবে আর একটা অনুরোধ করছি, তুমি আমি যে স্বামী স্ত্রী এই কথাটা এ বাড়ির কেউ যেন জানতে না পারে। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে আর কিছু বলতে চাই না। না গো না, আমি এত কষ্টের পরে তোমাদেরকে খুঁজে পেয়েছি, আমি কোথাও যাব না। দেখো ঋতু, আমাকে তাড়িয়ে দিও না। না না না, হ্যাঁ, আমার সোহেল আমার রোহি যদি কিছু জানতে পারে তাহলে ওরা অনেক কষ্ট পাবে। তুমি এখান থেকে চলে যাও। না যাও। না না, ওরা কষ্ট পাবে না। ওরা যদি জানে আমি ওর পিতা, ওরা আমাকে গ্রহণ করে নেবে। ওরা তোমার সম্পর্কে যা জানে, ওরা যদি জানতে পারে তোমাকে খুব ঘৃণা করবে। তুমি চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। ভাবি, আম্মু, আরে আখি, কেমন আছো? ভালো আছি ভাবি, তুমি কেমন আছো? এই তো ভালো। আরে ভালো আছেন আপনি? এই তো ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আম্মু কোথায় ভাবি? ও আম্মার কথা বলতেছো? আম্মা তো তোমার ভাইয়ের সাথে ভিতরে কথা বলতেছে। আসলে এতদিন পর তোমার ভাই আসছে, তাই মা ছেলে বসে গল্প করতেছে। ভাবি, ওইখানে ওই লোকটা কে? ও উনি উনি আমাদের বাসার নতুন কাজের লোক, তোমার ভাইয়াই নিয়ে আসছে। দেখো, সংসারে এত কাজ করার জন্য তো একটা লোক দরকার হয়। হ্যাঁ, এক কাজ করো, তুমি দাঁড়ায় না থেকে ভিতরে যাও, তোমার ভাইয়ের সাথে দেখা করবো না? তুমি আর তোমার আম্মা ভাইয়া সবাই যা গল্প করো, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ভাবি। ভাইয়া, বলছিলাম কি, আপনার সঙ্গে একটু কথা ছিল, কথা বলা যাবে? আচ্ছা ওহে, তাহলে যাও ভাইয়ের সাথে আমার সাথে দেখা করো, আমি ভাবির সাথে কথা বলে আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু তোমরা। আচ্ছা যাও। ভাবি কি হয়েছে? আর এইদিকে তো ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটছে মানে? মানে ওই যে আমাদের বাড়ির যে কাজের লোক, তার সাথে আমার শাশুড়ি লটের পরে তো শুরু। হেই, কি বলেন না বলেন, আমার আরে- শাশুড়ি চরিত্র কি এত খারাপ নাকি? আস্তে কথা বলো না। শোনো, প্রমাণ ছাড়া কিন্তু আমি কোনো কথা বলি না। আর তাছাড়া ওরা যা যা করছে না, সব কিছু আমার মোবাইলে ভিডিও করা আসছে, আমি চাইলেই কিন্তু প্রমাণ দিতে পারবো। ভাবি, তাইলে তো মনে করেন খেলা জমে গেছে। আমরা দুজন যা চাচ্ছিলাম, ওই বুড়িটা যেভাবে হোক বাইতে বাই করা, হ্যাঁ, নির্যাতন করেও তো বাইতে বের করা যায় নাই। এইবার যখন এইরকম একটা প্রমাণ পাওয়া গেছে, এবার তো কলঙ্কির প্রমাণ দিয়ে মনে করেন যে এই অপবাদ দিয়ে এলাকায় একটা জুতার মালা গলা দিয়ে বিদায় করা যাবে, কি বলেন? আরে আমিও তো সেটাই চাই। এর জন্যই তো ওই লোকটার যখন তোমার ভাই নিয়ে আসছিল, আমি তো সরাসরি না বলে দিছিলাম। পরে চিন্তা ভাবনা করে দেখলাম এইটাই হবে আমার তুরুপের দাস, আর এইটাই এখন দেখো কাজে লেগে গেল। আচ্ছা, এইটা কি সোহেল, মানে আপনার স্বামী বিশ্বাস করবি? আরে ধুর, বিশ্বাস করবে না মানে কি? এই জন্য তো প্রমাণটা রাখছি। একটা প্রমাণ দেখালে সোহেল কেন, এই এলাকার সবাই বিশ্বাস করবে। শোনেন, তাহলে একটা কাজ করেন, যত তাড়াতাড়ি সম্ভব, হ্যাঁ, এই ভিডিওটা সোহেলের দেখানোর পর এই বুড়িটাক এই বাড়ি থেকে বিদায় করলে আমার আর আপনার যে প্ল্যান একদম সাকসেস। একদম ঠিক বলছো। আসলে আমি একা একা সাহস পাচ্ছিলাম না, এখন যেহেতু তুমি চলে আসছো, এখন আর কোনো চিন্তা নাই। এই বাড়িটার প্রতি আমার অনেক লোভ। হ্যাঁ, যাক, শুনো, কাজটা না না ভাগাভাগি হবে তো ভাবি, আমি কি একা লিবে চাচ্ছি নাকি? কি কন না কন, ভাগাভাগি হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুধু বাড়ি না, মাঠের যত সম্পত্তি আছে 50 আমার 50 তোমার। ঠিক আছে, চলেন ভিতরে চলেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। সারাদিন ধরে কটকট পড়লাম আমি, আর উনি কিনা শেষে 50-50। আমি কি এত বোকা? জাস্ট তোমাকে দিয়ে একটু গেমটা খেলাবো, আমার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিব, তারপরে এই সমস্ত সম্পত্তি সব আমার হাতের মুঠোয় নিয়ে আসবো। শোনো হে, সবে তো শুনলে
সবে তো জানলে, এরপরেও কিভাবে আমি এই বাড়ি থাকি? তোমার মার চরিত্র যে এতটা খারাপ, সি 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 সি, শেষ পর্যন্ত কেন একটা বাড়ির রাখাল কাজের লোকের সাথে, ওটা ভাবতেও ঘৃণা করতেছে। সবই তো বুঝতেছি, আমার মা এমন একটা কাজ কিভাবে করতে পারলো, তাও কিনা বাড়ির কাজের লোকের সাথে। শোনো, এই কথা যদি আমার বাপ মা জানতে পারে তাহলে তোমার কি অবস্থা বুঝতে পারছো? হ্যাঁ, এই কথা আমার শ্বশুর বাড়িতে জানলে তোমার মান সম্মান কিচ্ছু থাকবে না। ও, ভাই আমি একটা কথা বলি, এখন আপনি বয়স আমার ছোট হলেও সম্মানে আমার বড়, তারপরে এখন এই কথাটা না বললেই হচ্ছে না। আমরা ভাই আপনার মায়ের সাথে এই বাড়ি থাকতে পারবো না। হ্যাঁ, আর আপনার মাকে যদি এই বাড়ি থেকে বিদায় না করেন তাহলে কিন্তু আপনার বোনকেও আমি আমার বাড়িতে নেব না। ভাই আমিও চাই না আমার মা এই বাড়িতে থাক। আমি আমার মাকে কত ভালোবাসতাম, তাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। প্রবাসী ছিলাম, অনেক টাকা উপার্জন করছি, বাড়িতে আসলাম সবাই মিলে সুখী শান্তিতে বসবাস করবো, কিন্তু সেটা তো আর হলো না। এই কথা যদি এলাকার মানুষ জানতে পারে, সবাই তো আমাদের দিকে আঙুল তুলবে, সবাই বলবে প্রবাসী কলঙ্কিনী মা। আমি এটা শুনতে পারবো না। এই আপনি কি বলতেছেন এলাকার লোকজন জানতে পারবে? আপনি তো সেই বিদেশ থেকে আসার পর তো বাড়ি থেকে বেরিয়ে হন নাই। আমি বেশ গেছিলাম মোড়ের উপর চা খাইতে, সি সি সি, আমাকে লোকজন যেসব কথা বললো আমার তার মোড়ের উপর যাওয়ার উপায় নাই। ওহি, এখন তুমি কি করবা আর তুমি বলো। ভাইয়া, মাকে বাড়ি থেকে বের করে দিতেই হবে, নইলে আমি এই বাড়িতে থাকবো না। আর আমার শ্বশুর বাড়িতে যদি আমি দামই না পাই, তাহলে তুমি বড় ভাই এসে কি করবে? শোনো, ও কিন্তু ঠিকই বলছে। আর তাছাড়া তোমাকে আমি আগেও বলছিলাম, আমার কথা তো বিশ্বাস করোনি। এই লোকটা যখন নিয়ে আইছিলা, বারবার তোমারে বলছিলাম অচেনা একটা মাসে বাড়িতে এভাবে জায়গা দেয় ঠিক না। আমার কথা শুনলা না, এখন লাও ঠেলা সামলাও। ভাবি, এর আগে আপনি বলছিলেন না ভাইজানকে বললাম যে আপনার মা এই ধরনের কাজ করতেছে, আমার কত কথা বললো, কত অপমান অপদস্থ করলো। হ্যাঁ, আমার 14 গোষ্ঠী ধুয়ে খেলো। এখন প্রমাণটা দেখলেন। হ্যাঁ, তা আমার তো মনে হচ্ছে যে ভাবি আগে যা বলছে এখন সব সব মিলেই গেল। এখন এই কাজের লোকের সাথে যদি এগুলো করতে পারে, আর কিসে করছে না করছে এটা বোঝাই যাচ্ছে। ভাই আমি এটা বুঝতে পারি নাই, যেই লোকটা যে পাত খাবে সেই পাতেই ফুটা করবে। এই তুমি এখন এইসব কথা রাখো, এখন কি করা যায় সেটা ভাবো। যা হওয়ার তা তো হয়ে গেছে। আর তোমরা যেটা করবা আমি সেটার মধ্যেই আছি। ভাবি শোনেন, আমার শ্বশুর এমনি এমনি তো আমার শাশুড়ি ছেড়ে দেয় নাই। নিশ্চয় যে এখন তো প্রমাণ হচ্ছে যে কার চরিত্র খারাপ, কিডা কলঙ্কি। হ্যাঁ, একদম ঠিক। শোনেন, আমার সাফ সাফ কথা, আপনার মাকে বের করবেন কিনা সেটা বলেন, আর না হলে রাতে বোনের কাছে চলে গেলাম। আরে ভাই, আমি তো বলতেইছি যে আমার মাকে আমি বের করে দেবো। তাহলে চলো সবাই মিলে আমার মাকে বাড়ি থেকে বের করে দেবো। ওই চল। আমি বলি কি, ভাই বোন তো দুটো একদম চটে গেছে। মনে হচ্ছে এখন ওই বইটারে হিড় করতে করতে বাড়ি থেকে টেনে নিয়ে আসবে। সময় দেওয়া যাবে না, সন্দেহ করতে পারে। তাড়াতাড়ি গিয়ে বের করতে হবে, চলেন চলেন। আরে শোনো না, আমি তো বৌমা, আমি এত কিছু করলে তো সমস্যা। আমি তো জামাই, আমি তো, আর জামাই মানুষকে এত কিছু কথা নাকি? আরে ধুর, তুমি চাপ দিলে পরে এমনি হবে। তাড়াতাড়ি আসো। রে আয়। কি হে? ছাড়ো। ছাড়বো? তোর এই বাড়ি থেকে কিভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। যা। আর আপনাকে অনেক ভালো মনে করছিলাম। আপনার সঙ্গে আমার প্রথম যেদিন দেখা হয় সেদিন আপনি বললেন আপনার কেউ নেই, আপনি খুব অসহায় একজন মানুষ, রাস্তা রাস্তা ভিক্ষা করতেছিলেন। আমি আপনাকে কাজের জন্য এই বাড়িতে নিয়ে সোহেল, তুমি কেন শুধু শুধু ওনাকে দোষ দিচ্ছে? হ্যাঁ, দোষ কি শুধু ওনার একার? এই যে তোমার মা, উনি কি ধরে তুলসী পাতা? হ্যাঁ, নষ্ট মহিলা কোথাকার। এই এত জীবন ধরে নষ্ট করছিস সব বুঝলাম, কিন্তু এই যে এই বয়স, হ্যাঁ, এই যে বুড়ো হয়ে গেছে, নিজের দিকে একবার দেখছিস? হ্যাঁ, বুড়ে ভাম হয়ে গেছে এই বয়সে কিনা নষ্টি বষ্টি। সীমা, তুমি এতটা খারাপ, এতটা নিজ, এতটা জঘন্য, এটা আমি কখনো ভাবতেই পারি নাই। আমি তোমাকে অনেক ভালো ভাবছিলাম, কিন্তু তুমি আমার মা হওয়ার যোগ্য না। তুমি আমাকে ছোটবেলায় থেকে একটা কথাই শুনে আসছো, একটা কথাই বলে আসছো, আমার বাবার নাকি চরিত্র খারাপ। আমার বাবা অন্য একটা মেয়ের সঙ্গে পরকীয়া করতেছিল, আর সেটা তুমি নিজের চোখে দেখছো। সেই জন্য তুমি বাবার সঙ্গে থাকো না। তারপরে আমরা পৃথক হয়ে আসি। তারপর আমি প্রবাসে গেলাম, এত কষ্ট করলাম, টাকা উপার্জন করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, সব করলাম শুধু তোমাকে ভালো রাখার জন্য। কিন্তু সেই মা তুমি, একটাবারও মনে হইলো না এই কাজটা করার আগে? একটাবারও তোমার ছেলের কথা মনে হইলো না? মা, তুমি এই বয়সে এসে এত বড় একটা কাজ কিভাবে করতে পারলে? তুমি আমার সংসারটার কথা একবারও চিন্তা করে দেখলে না যে তোমার এই সমস্ত কার্যকলাপে আমার সংসারটা ভেঙে যাবে? ওহি, তুই কাকে কি বুঝাচ্ছিস? সে যদি বুঝতো যে তার ছেলে আছে, তার মেয়ে আছে,
তারপরে এতটা খারাপ কাজ করতে পারতো না। আর আপনাকে বলি, আপনাকে তো মনে হচ্ছে যে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিই। সোহেল ব্যাস বাবা কি হ্যাঁ, প্রেমিকের গায়ে যেই হাত তুলছে অমনি বুকের মাঝখানে দরদ উতলে উঠতে হচ্ছে না। বৌমা মুখে সামাল দিয়ে কথা বল। এই তোর মতো নষ্ট মহিলার সাথে কিসের মুখে সামালতে কথা বলবো রে? থাপড়ে একদম তোর সোজা করে দেব। চুপ থাক, আর একটা কথা বলবি না তোরা কেউ। কে চুপ থাকবে? কেন চুপ থাকবে? কেউ চুপ থাকবে না। তুমি এত বড় একটা অন্যায় করছো, তারপরে তুমি সবার মুখ বন্ধ করতে চাও? ছি মাছি। আরে কথাই আছে না, চোরের মায়ের বড় গলা। তা তোমার মার হয়েছে সেই রকম, নষ্টামির মতো নষ্টামি করবি, কলঙ্কিনী হবে, আবার বড় বড় কথা বলবি। দেখো শুধু না, আমরা এদের কোনো কথা শুনবো না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। যান, বের হন। সোহেল আমার কথা শোন, আমার গায়ে আর একটা বারো হাত দিবা না তুমি। বাবা তুমি আমাকে বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছো। আর একটা কথা ভুলে যেও না, তুমি এই বাড়ির বউ আর আমি তোমার শাশুড়ি। সোহেল তুই যার গায়ে হাত দিচ্ছিস, যাকে অপমান করছিস, গায়ের গামছা ধরে টানছিস, তুই জানিস উনি কে? হ্যাঁ, আমি জানি উনি কে। উনি একজন দুঃচরিত্র লম্পট, যার চরিত্র কোনো ঠিক নেই। আচ্ছা মা, তুমি যখন বাবার থেকে আলাদা হয়ে গেলা, আমি তখন অনেক ছোট ছিলাম। আমরা অনেক কষ্টে মানুষ হয়েছি, অনেক কষ্ট করে প্রবাসে গেছি। তুমি জানো মা, একদম প্রবাসী কত কষ্ট করে। আমি যে দালাল ধরে প্রবাসে যাই, প্রথমে ওরা আমাকে বলছিল আমাকে ব্যবসায়ী ভিসা দিবে, কিন্তু ওই দেশে যাওয়ার পর আমি জানতে পারি আমাকে দিচ্ছে মাজরার ভিসা। জানো মা, আমি ওই দেশে মরুভূমিতে উট চড়াইতাম, সেখানে অনেক তাপ, উপর থেকে অনেক তাপ পড়ে, নিচের বালুগুলো গরম হয়ে যায়। জানো মা, আমার গায়ে না ফুসকা পড়ে যাইতো, যেখানে হাত দিতাম সেখানেই ফুসকা পড়ে যাইতো, আমার অনেক যন্ত্রণা হতো, আমি কিছু বলতে পারতাম না। মাঝে মাঝে উট চড়াইতে চড়াইতে বাড়ি ফিরতে পারতাম না, ওই বালুর মধ্যেই আমার দিন কেটে যেত, রাত কেটে যেত। এত কষ্ট করে টাকা উপার্জন করছি, কোনোদিন বলি নাই মা আমি এত কষ্ট করি, আমি এত কষ্ট করে টাকা উপার্জন করি। কেন জানো? কারণ আমি যদি সেই কথাটা তোমাকে বলতাম, তাহলে তুমি কষ্ট পাইতা। আমি চাইনি আমার পরিবারে কেউ কষ্ট পাক। যখন আমার বোনের বিয়ের কথা ঠিক হইলো, তখন তুমি আমাকে ফোন করে বললা, সোহেল তোর বোনের বিয়ের জন্য অনেক টাকা লাগবে। জানো, ওই মুহূর্তে আমার হাতে কোনো টাকা ছিল না। আমি আমার মালিককে অনেক রিকোয়েস্ট করে টাকার ব্যবস্থা করি, টাকা পাঠালাম, বোনকে ভালো ঘরে বিয়ে দিলাম। কিন্তু একটা বড় চিন্তা করলা না সেই বোনের সংসারটা ভেঙে যাবে? তুমি সব কুক্তি করার আগে একটা বড় ভাবলা না যে এইগুলো করলে তোমার সন্তান কষ্ট পাবে, তোমার মেয়ে কষ্ট পাবে, তোমার মেয়ের সংসারটা ভেঙে যাবে? তুমি মা নাকি মা নামের কলঙ্ক? তুমি যে আমার মা সেটা ভাবতে আমার কষ্ট হয়। তুমি যে আমার মা সেটা পরিচয় দিতে আমার ঘৃণা করে। আমি প্রবাস থেকে এত কষ্ট করে টাকা উপার্জন করে আসলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, সবকিছু করলাম একটু সুখের আশায়, কিন্তু বাড়িতে আসলাম অথচ রাস্তায় বের হতে পারি না, সবাই আমার দিকে আঙুল তোলে, বলে প্রবাসী মা কলঙ্কিনী। আমার মা কলঙ্কিনী, মানুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায়। আমার মা বাড়ির একটা কাজের লোকের সঙ্গে পরকিয়া করে। এই জন্য কি আমি এত কষ্ট করছি মা? কাজের জন্য এত কষ্ট করছি? আমি যা কষ্ট করছি সব বিফলে গেছে মা। আমার এই কষ্টের কোনো মূল্য নেই, আমার এই কষ্ট কোনো মূল্য নেই। ভাইয়া তুমি থামো। মাকে আর এক মুহূর্ত এই বাড়িতে রাখার পক্ষপাত নিয়ে আমি না, তুমি মাকে বার করে দাও এই বাড়ি থেকে। ঠিক বলছিস, যে মা সন্তানের কথা ভাবে না সে সন্তানের উচিত মায়ের কথা না ভাবা। ধর এখনই ঘাত ধরে বাড়ি থেকে বের করবে। সোহেল সোহেল থাম, এতক্ষণ মুখ বুঝে অনেক কথা সহ্য করছি, অনেক কথা শুনছি, একটা বারও ভাবিসনি তোর মা কোন বয়সে তোর বাবার থেকে দূরে? কোনোদিন কি কোনো কিছু শুনেছিস তোর মা খারাপ করেছে? হাজার অন্যর মুখের কথা শুনে তুই বিশ্বাস করলি তোর মা কলঙ্কিনী? বাবারে, আমি তোদের এত কষ্ট করে মানুষ করছি, তারপরে তুই প্রবাসে গেলি, এই যে বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সবই তো তোর উপার্জন দিয়ে হয়েছে। আর কি করে ভাবলি যে তোদের সংসারে আমি অশান্তি করব? আমার কারণে তোরা লোকের কাছে মুখ দেখাতে পারবি না, সমাজে মুখ দেখাতে পারবি না। প্রবাসীর মা কলঙ্কিনী সবাই বলে। বাবা এই কথাটা আর বলিস না, পাপ হবে সোহেল, পাপ হবে। এই যে শোনেন, কোনো পাপ হবে না। আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটাকে মিথ্যা আপনাকে বলতে পারবেন নাকি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ না বৌমা, অস্বীকার করতে পারবো না। তুমি যে ভিডিওটা করছো সেটা সত্য, কিন্তু তুমি যা দেখছো সেটা মিথ্যা। এইটা কেমন কথা? আমি যা দেখলাম মিথ্যা মানে? হ্যাঁ মিথ্যা।
সব দেখাই সত্য হয় না বৌমা। তুমি ভিডিও করছো তুমি আমাকে কলঙ্কিনী বানানোর জন্য, কিন্তু যে কলঙ্কিনী বানানোর জন্য তুমি ভিডিও করছো সে লোকটাও কলঙ্ক নয়, আমিও কলঙ্কিনী না। কি- কি বলতেছে আমি বুঝতে পারতেছি না, একটু ক্লিয়ার করে বলবেন? হ্যাঁ, ক্লিয়ার করে বলবো। সোহেল, এই লোকটা তাকিয়ে দেখ, একটু ভালো করে চিনতে পারিস নাকি দেখ বাবা, দেখ, একটু মনের চোখ দিয়ে দেখার চেষ্টা কর। আমি ওনার দিকে তাকাইতে পারবো না, ওনার দিকে তাকাইলে আমার অনেক রাগ হচ্ছে। বাবা, তোর রাগ হওয়াটাই স্বাভাবিক, কারণ তুই তো আসল সত্যটা জানিস না। আসল সত্যটা জানতে চাও বৌমা? হ্যাঁ। তাহলে শোনো, ইনি হচ্ছে তোমার শ্বশুর, মানে সোহেলের বাবা। মা, এটা তুমি কি বলছো? তোমার কলঙ্ক ঢাকতে ওনাকে আমার বাবা বানাই দিচ্ছ? না বাবা, তোমার মা যেটা বলছে সেটাই সত্য। তোমার মা কলঙ্কিনী না, আর আমি তোমার আসল বাবা। আসলে আমি নিজেই পরকিয়া করতাম, আর সেটা তোমার মা হাতে নাতে ধরে ফেলে। আর আমি সে সময় কি করব? তোমার মা হাতে নাতে ধরে ফেলে, আর আমি মুখ দেখাতে না পেরে আমি বাড়ি থেকে আমি নিজেই চলে গেছি। তারপরে তোমার মা তোমাকে আর ওইকে নিয়ে কোথায় চলে গেল আমি আর খুঁজে পাইনি। বাবা, বিশ্বাস করো, তোমার মার চরিত্র খারাপ না, আর চরিত্র যদি খারাপ হয়েই থাকে সেটা আমার। আর সেদিন কি হয়েছিল তাহলে শোনো। তাই তুমিই বলো, তারপরে কি কোনো মেয়ে তার স্বামীর সঙ্গে সংসার করবে? বিষয়টা তুমিই বলো। মা, এত বড় সত্যটা আমাদের থেকে তুমি কেন লুকাইছো? আমরা সবাই মিলে যখন তোমাকে কলঙ্কের ডাক দিলাম, সবাই তোমাকে কলঙ্কিনী বললো, তখন তুমি বিষয়টা বলতে পারতা যে ইনি অন্য কেউ নয়, ইনি আমার বাবা। তাহলে সন্তান হিসাবে এত বড় পাপটা আমি করতাম না, আমার বাবাকে আমি নির্যাতন করতে পারতাম না, আমার বাবার গায়ে আমি হাত তুলতে পারতাম না। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ আম্মা, সোহেল তো ঠিকই বলছে। এই যে দেখেন, আমি ভিডিও করলাম, সবাইকে দেখালাম, আপনার উপর এত নির্যাতন করলাম। আমি তো আসলে জানতাম না ওটা আমার শ্বশুর। আমি যা করছি আম্মা, না জেনে না বুঝে ভুল করছি, আপনি আমার ক্ষমা করে দেন। বৌমা, আসলে আমি তোমাদেরকে বলি না, একটু সময়ের অপেক্ষায় ছিলাম, যে যেদিন সঠিক সময় আসবে সেদিন আমি তোমাদেরকে সবাইকে বলবো। আর সেই সময়টা এসেছে, আমি বলছি। কিন্তু তোমরা যেটা করছো, ওই জায়গায় আমি থাকলে আমিও ওরকম আমার শাশুড়িকে অপবাদ দিতাম। যাই হোক, ভুল বুঝাবুঝি করে যা হয়েছে সব ভুলে যাও, আমিও ভুলে যাই। ওটা তোমার শ্বশুর বৌমা, আমি তোমার শাশুড়ি, আমি কলঙ্কিনী না বৌমা। আব্বা, যাই হোক, আমি তো না জেনে না বুঝে অনেক কথা বলছি, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। হ্যাঁ মা, তোমরা তো, হ্যাঁ তুমি তোমার মেয়ের মতো, আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দিলাম। আরে ওই তোর বাবার কাছে যাও। বাবা